পছন্দ হয়েছে? কেমন সারপ্রাইজ হলো বল? সারা জীবন তো ভাইয়া বিয়ে করো বিয়ে করো, কবে বিয়ে করবা জ্বালিয়ে মারতিস, তাই না? ব্যারিস্টারি পাসটা করলি, চিন্তা করলাম তুই দেশে আসার আগে তোর জন্য সারপ্রাইজটা দেবো, বিয়েটা করে ফেললাম। পছন্দ হয়েছে ভাবি? চল ভিতরে চল। মা, ও মা। জলে নেভে নেভে জলে, কেন বুঝলা না ও মন আমার, কেন বুঝলা না অন্তরেতে দুঃখের আগুন পোড়ার জ্বালা, জলে নেভে নেভে জলে, কেন বুঝলা না ও মন আমার, কেন বুঝলা না। তুমিও বসে যাও আমাদের সাথে। না না, তোমরা খাও, তারপর আমি খাবো। আমি দেই দাও। নতুন নতুন কয়েকদিন করবা, করো, পরে তো একসাথে বসে খাবা, আবার আগেও খেয়ে নিতে। তোর জন্য এই শাকটা আমি নিজে বুনেছিলাম খেতে, তুই পছন্দ করিস তাই। এই যে মুরগি দাও। মা, রান্নাটা না অনেক সুন্দর হয়েছে। মজা হয়েছে? তোর ভাবি রান্না করেছে। মা, তোর ছেলে তো দুইটা, তাই না? এই দুটোর মধ্যে কোনটাকে বেশি ভালোবাসো বলো তো? এটা কোনো কথা বললি তুই? মায়েরা কখনো সন্তানদের আলাদা চোখে দেখে না। নিজের হাতে লাল শাক বুনে আমার তো কোনোদিন খাওয়ানি। শোনো, এখন আমি মানে একটা ইম্পর্টেন্ট কথায় আসি। আমার একটু লাল শাক দাও, লাল শাক দাও একটু। এই যে 1 বছর ধরে কানের মধ্যে ভাইয়া বিয়ে করো বিয়ে করো, বউ লাগবে, বউটা মেরে দিলাম, তাই না? যো লক্ষ্মী বউ, লক্ষ্মী না? এখন তোমার রুমেলের না 4 বছর আগে থেকেই ডুবে ডুবে পানি খায়, একজনকে পছন্দ করে, অনেক ভালোবাসে, আমি সব জানি। কি বলিস, তাই নাকি? আমি আমার কথা রেখেছি। এখন আমরা চলো একদিন তোমার বৌমাকে নিয়ে তুমি সবাই মিলে তোর সেই মেয়েকে আনতে করে আসো। ভাইয়া, তুমি আসলে যার কথা বলছো তার বিয়ে হয়ে গেছে। কি? এটা কেমনে সম্ভব? দেখছো মা, আজকালকার মেয়েরা একটা ছড়ে একটা ধরে। আমার মতন একটা সহজ সরল ভাইকে ছেড়ে বলে বিয়ে হয়ে গেছে। আমি অভিশাপ দিলাম, জীবনে কোনোদিন সুখী হবে না। জাহান্নামে যাবে। এই, ওই মেয়ের বাবাও না তোকে কথা দিয়েছিল? ওই মেয়ের বাবাও যাবে জাহান্নামে। মা, আমার শোনার মতন একটা ভাই, আজ পর্যন্ত ও ওই মেয়ে ছাড়া আর কাউকে পছন্দ করে নাই। 2 বছর বিদেশ থেকে আসলো, তাও না। আমার মতো এই ভাইটাকে ঠকালো। বলো, ওই মেয়ে সুখী হবে? বলো, হবে? কোনোদিন ওই মেয়ে সুখী হবে না, আমিও বলছি বাবা। মা প্লিজ, তোমরা একটু থামবে। আজকালকার মেয়েদের এগুলো ব্যবসা, জানো মা? ভাইয়া, এগুলো ব্যবসা। প্লিজ ভাইয়া। ভাইয়া, ওই মেয়েটা হয়তো পরিস্থিতির শিকার। অত গুনগানে গাইতে হবে না, তোমার পরিস্থিতি সেটা। ঠিক আছে। এটা তুমি আপনার জন্য। শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা। তুমি সরি, তুমি বলে ফেলেছি। আপনার সাথে আমার এই মুহূর্তে কোনো কথা নেই।
আমি আপনাকে অনুরোধ করব, আপনার ওই মুখে আপনি এরপরে কখনো আর রোমেল নাম উচ্চারণ করবেন না। বিদেশ থেকে আসার সময় মায়ের জন্য, ভাইয়ের জন্য অনেক কিছু এনেছিলাম। এটা আমি আমার ভালোবাসার মানুষের জন্য এনেছিলাম। ভালোবাসার মানুষ যেহেতু এখন নেই, তাই চিন্তা করলাম শুধু শুধু রেখে কি হবে, তাই আপনি যেহেতু বাসার নতুন মেহমান, আপনাকে তো কিছু দেওয়া উচিত, সেজন্যই দিলাম। রুমেল, বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে বেইমানি করতে চাইনি। আমার পরিস্থিতি তখন স্বাভাবিক ছিল না। ট্রাস্ট মি, আমি পরিস্থিতির শিকার। লাস্ট বারের মতো বলছি, আপনার মুখে আপনি আর কখনো রোমেল নাম উচ্চারণ করবেন না। রুমেল, বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না, আমি পরিস্থিতির শিকার ছিলাম। আর একটাও কথা নয়, পরিস্থিতি আর বিশ্বাসঘাতকতার মধ্যে আকাশ পাতাল ফারাক। আপনি যেটা করেছেন সেটা পরিস্থিতি না, সেটা বিশ্বাসঘাতকতা। যাই হোক, আমি এই বিষয়ে আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আমার বলার কোনো ইচ্ছা নেই। আপনার কাছে আমার একটা লাস্ট রিকোয়েস্ট, আজকের পর থেকে আপনি রোমেল নামে কাউকে চিনতেন না, আর আমি আপনাকে চিনতাম না। আপনার আমার মধ্যে কোনো সম্পর্ক ছিল না, আর যেটা ছিল সেটা নিতান্ত একটা অ্যাক্সিডেন্ট। আমার বড় ভাই, আমার বাবা, আমার মসজিদ, মন্দির, মাদ্রাসা, আপনার কারণে যেন আমার ভাইয়ের চোখে আমি এক ফোঁটা জল না দেখি। আপনার কাছে আমি হাত জোর করে বলছি, এই 4 দেয়ালের মধ্যে আপনার সাথে আমার এখন যে কথা হয়েছে না, বা এই 4 দেয়ালের বাইরে আপনার সাথে আমার যা হয়েছে না, সেটা এখানেই শেষ। আর শেষটা আমি করব না, করবেন আপনি। কথাটা মনে থাকে যেন। তুমি এখানে? হ্যাঁ, আমি। কেন, কোনো সমস্যা? প্লিজ বাবা, তুমি মেয়ের সংসারটা ভেবে না বাবা। ওর কোনো দোষ নেই, ও আমার জন্য বিয়ে করেছে, ওর খুব সুখে আছে। প্লিজ ওর সংসারটা ভেবে নাও। একটাও কথা বলবেন? আপনি না আমায় কথা দিয়েছিলেন। ও, এখন আমার সামনে মায়া কান্না দেখাচ্ছেন, নাটক করছেন। আপনি যেটা করেছেন না, সেটা বিশ্বাসঘাতকতা। কি ব্যাপার? আমার কথা শুনে এখন আপনার মাথা নিচ করে থাকতে হচ্ছে? আপনি একজন মুসলমান মানুষ, আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, আমার এই হাত ধরে কথা দিয়েছিলেন, সেই কথাগুলো কি মনে পড়ে না? ও, আপনার তো এখন মনে পড়বে না, তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি, আবার নতুন করে শুনুন। আচ্ছা, তুমি সবসময় আমাকে কেন বাসায় ড্রপ করতে আসো? বাবা, ও হলো আমার ফ্রেন্ড রুমেল। আমরা একসঙ্গে পড়াশোনা করি এক ইউনিভার্সিটিতে। তোমাকে বলেছিলাম না ওই যে রুমেল আর কি, ও খুব ফেমাস আমাদের ইউনিভার্সিটিতে, খুব ভালো ছেলে। না না, মানে ও সবসময় আমাকে একটু বাড়িয়ে বলে, তেমন কিছু না আঙ্কেল। ও সরি আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুধু কি ইউনিভার্সিটিতে ফেমাস? আমি তোমার কথা অনেক শুনেছি। আসলে ব্যাপারটা কি জানো, তোমাদের সম্পর্ক নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিন্তু আমি চাই তোমাদের সম্পর্কটা যাতে স্থায়ী হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তুমি তো এখনো কিছু করছো না, তুমি পড়াশোনা করছো।
আমি তোমাদের সম্পর্কের মাঝে কখনো বাধা হয়ে দাঁড়াবো না, কিন্তু তুমি স্টাবলিশড হয়ে এসো। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের সম্পর্ক মেনে নিব, এই ব্যাপারে কোনো সমস্যা হবে না। কিন্তু আমার একটা শর্ত আছে, তোমরা হুটহাট করে এর মধ্যে এমন কিছু করবে না যাতে আমার মান সম্মান নষ্ট হয়ে যায়। এই ধরনের কোনো কিছু তোমরা করবে না, এই নিশ্চয়তা তুমি আমাকে দিতে হবে। আঙ্কেল, আপনি নিশ্চিত থাকবেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি নিজের পায়ে দাঁড়িয়ে এস্টাবলিশড হয়ে তখন আপনারা মুরব্বীরা যে সিদ্ধান্ত নেবেন আমি রাজি আছি। আমি তোমার কথায় খুব খুশি হয়েছি। এই বাইরে দাঁড়িয়ে কেন, ঘরে চল, বসো, আসো, চাকা বসো। হয়েছে কি, ভাইয়া আমাকে কল করেছিল, ইমার্জেন্সি, ও। আমাকে একটু বাসায় যেতে হবে, অন্য একদিন আসবো আঙ্কেল। ঠিক আছে, এসো, কিন্তু তুমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আমার কথা রেখেছি, কিন্তু আপনারা দুজন বেঈমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। কি ব্যাপার, এখন মাথা নিচু করে আছেন কেন? আপনি বলেছিলেন আমি যদি আমার নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে আপনার মেয়ে আমার হাতে তুলে দিবেন। বিশ্বাস করেন, আমার ভালোবাসাকে কসম করে আপনার কথা আমি রেখেছিলাম। আজকে আমি সাকসেস, কিন্তু আপনিও আপনার মেয়ে আমার কোনো কথাই রাখেননি। আপনারা দুজন মিলে আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছেন, নরক বানিয়ে দিয়েছেন। আমাকে টাচ করবেন না, আমাকে টাচ করবেন না। আপনার মুখে কোনো কথা আমি শুনতে চাই না, তার কারণ আপনি একজন ভালো মানুষ না। আপনার মেয়ে এবং আপনি একজন বেঈমান। বিশ্বাস করো বাবা, আমার মেয়ের কোনো দোষ নেই। তোমার কথা শোনো, তারপর তোমার যদি মনে হয় আমার মেয়ের দোষী, তুমি যে শাস্তি দেবে মাথা পেতে। বাবা, তুমি কোনো টেনশন করো না, আমি ডক্টর আঙ্কেলের সঙ্গে কথা বলেছি, উনি বলেছে তোমার কিচ্ছু হয়নি, তুমি নাকি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি সুস্থ হলেই আমরা বাসায় চলে যাব বাবা। না রে মা, আমি জানি, ডাক্তার আমাকে সবটা বলেছে। আমার ব্লাড ক্যান্সার, আমার হাতে খুব একটা সময় নেই। তুই আমার একটা অনুরোধ রাখবি মা। কি অনুরোধ বাবা? আমি তোমার সব অনুরোধ রাখবো, তুমি শুধু একবার বলো। আমি মারা যাওয়ার আগে তোর বিয়েটা দিয়ে দিতে চাচ্ছি। বিয়ে? কিন্তু বাবা, এখন তো রুমেল দেশে নেই, ওর পড়াশোনাও তো এখনো শেষ হয়নি, এখন কি করে বিয়ে করব? আমি ওর কথা বলছি না মা, আমি আর একটা ভালো পাত্রের কথা তোকে বলছি। আমি ওর হাতে তোকে দিয়ে যেতে চাই। বাবা, তুমি এসব কি বলছো? আমরা তো রুমেলকে কথা দিয়েছি, তাই না? আর আমি রুমেলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুই রোমেলের কথা ভাবলি? তুই মৃত্যু পর্যায়ে বাবার কথা ভাবলি না? তুই আমাকে কথা দে মা। বাবা, আমি বিয়ে করলে যদি তুমি খুশি হও, তাহলে তোমার খুশির জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আমি কথা দিচ্ছি, তোমার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করব। স্যার নামবেন না? নামবেন না স্যার? আপনার ঠিকানা চলে আসছে স্যার। না, আমার ঠিকানা ভুল হয়েছে। তাহলে কোথায় যাবো স্যার? এটা আমার ঠিকানা না, আপনি চলেন, যান। ও সন্ধ্যা নামে চাঁদের আলো তেমনি আছে একলা একা পথের
বাকে আমার কাছে তুমি কেন থাকলে না ও সন্ধ্যা নামে চাঁদের আলো এমনি আছে একলা একা পথের বাকে আমার কাছে তুমি কেন থাকলে না ও মন আমার কেন বুঝলা না অন্তরেতে দুঃখের আগুন পোড়ার জ্বালা জলে নেভে নেভে জলে কেন বুঝলা না ও সকল জনম তোমাকে চাই কষ্ট বুকে ভার আমি তোমার ছায়া হব আর একটি বার তুমি ফিরে আসো না কি ব্যাপার আজকে তুমি এত দেরি করে আসলে যে? না ওই কাজ বাজ থাকে তো। তাহলে তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার দিই। কিছু হয়েছে? না ঠিক আছে তো, কোনো সমস্যা নেই। তুমি তুমি বসো না, বসো। আচ্ছা বলো। রুমেল কি বাসায়? মনে তো হয় বাসায় আছে। না মানে জন্মের পরে না ও আমাদের বাবাকে দেখেনি। আমি সবকিছু বাদ দিয়ে নিজের সন্তানের মতন ওকে আমি বড় করেছি। তুমি তো শুধু ওর ভাবি না, তুমি ভাবি, তুমি আমার বন্ধু, ওর মা, সবই তুমি। ওর সাথে এরকম করলো যে মেয়েটা, সে কি ঠিক করেছে বলো? দেখো কোনটা ঠিক আর কোনটা ভুল এটা তো আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ এটা বলতে পারি যে সবাই সবার পরিস্থিতি সবসময় বুঝতে পারে না। আমার জায়গায় দাঁড়িয়ে আমি অন্য কারো পরিস্থিতি হয়তো বুঝতে পারবো না, হতেও তো পারে ওই মেয়েটা কোনো পরিস্থিতির শিকার না, পরিস্থিতির শিকার না, পরিস্থিতির শিকার না, পরিস্থিতির শিকার আর বেইমানি। একটা বেইমানি, একটা গাদ্দারগিরি করা, টোটাল ফ্যামিলি ধরে গাদ্দারগিরি করা আমার নিরীহ ভাইটার সাথে। আচ্ছা শোনো, তোমাকে কেন এই কথাগুলো বলছি জানো? তুমি নিজে একটা মেয়ে, তুমি হয়তো ওই মেয়েটার
ফিলটা বুঝে আমাকে দুটো সান্ত্বনার বাণী শোনাতে পারবা? আমি কি করে বুঝবো বলো? আমি তো আর এরকম করি। আচ্ছা তুমি এখন বলো আমাকে কি করতে হবে? তোমার সাথে কি ও ইজি? না মানে আমি তো এই বাড়িতে আসলাম এই কদিন, নতুন বউ। আমার সঙ্গে তো তেমন কথা হয় না। আচ্ছা তোমাকে একটা আমি অনুরোধ করি, তুমি ওর সাথে একটু কথা বলো, ওকে একটু সময় দাও তুমি। আমি ওকে কি করে সময় দেব? আমি তো এই বাড়িতে কদিন হলো আসছি। তাছাড়া আমি তো ভাবি হই, আমি কি ওর রুমে যেতে পারি নাকি? শোনো শোনো, তোমরা তো সমবয়সী, তোমরা মানে এই যুগের, আমি একটু তো শেখালি মানুষ, সেই জন্য তুমি একটু কথা বললে মানে ওর ভালো লাগবে, ওর ফিলটা বুঝতে পারবে, বুঝছো? মানে আচ্ছা আচ্ছা শোনো না, তুমি একটু কুল হও। বলছি ওই যে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি ফ্রেশ হয়ে নাও। আমি এত টাকা খরচ করে, এত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পড়িয়েছি এই অমানুষ হওয়ার জন্য, একটা রাস্তার মেয়ের জন্য কষ্ট পাওয়ার জন্য, একটা বেঈমানের জন্য নিজের জীবনকে নষ্ট করবে এই জন্য, নিজের মা ভাই এদেরকে কষ্ট দিবে এই জন্য, যা খুশি তাই কর, তোর যা ইচ্ছা হয় তাই করবি। একটা কথা মনে রাখবি, এরকম করলে এই ভাইকে আর পাবি না। কথাটা যেন মনে রাখিস, এর জন্য আমি চিহ্ন রেখে গেলাম। আম্মা কাকে দিয়েছি? আরে নীলিমা তুই? ফুপি অনেক বড় হয়ে গেছিস, অনেক সুন্দর হয়ে গেছিস। তা তোর পড়াশোনার খবর কি মা? এই তো ফুপি মাত্র ভার্সিটি শেষ হলো। এবার তোর বাবাকে বলে একটা বিয়ের ব্যবস্থা করতে হবে, কি বলিস? বিয়ের ব্যবস্থা করতে হবে মানে কি? পাত্র দেখতে হবে? অবশ্যই। পাত্র দেখা আছে? দেখা আছে মানে? মা তুমি না সারা জীবন সহজ সরলই রয়ে গেলে। ওকে এই বাসায় নিয়ে এসেছি, পাত্র বাসায় আছে মানে বুঝছো না? তুই রুবেলের কথা বলছিস? ঘরে পাত্রী রেখে দুনিয়া শুদ্ধ আমি পাত্রী খুঁজে বেড়াচ্ছি। কিরে মা, আমার রুবেলকে তোর পছন্দ হবে তো? দেখো দেখো মেয়ে কেমন লজ্জা পাচ্ছে। কিরে তুই কি লজ্জা পাচ্ছিস? উচকি উচকি হাসছিস? মা তোমার নতুন বউ কিন্তু কয়েকদিন এই বাসায় থাকবে। তো থাকবে, অসুবিধা কি আছে? কিন্তু আমি তো জামা কাপড় আনিনি। তোকে ড্রেস আনতে হবে না, তোর ভাবির অনেক ড্রেস আছে। মা তুমি এটা ম্যানেজ করে দিও। তোমার বৌমা কোথায় মা? ও মনে হয় রান্না করছে রান্নাঘরে। ওকে ডাকি, ওকে। ওই নাফিসা, নাফিসা আমাকে ডাকছিলেন? হ্যাঁ রান্না করে একটু রান্না করেছি। এই তো ভাবি। মাশাআল্লাহ ভাবি তো অনেক সুন্দর। মাশাআল্লাহ, তুমিও তো দেখতে খুব মিষ্টি। শোনো, ও আমার মামাতো বোন, কিন্তু আজ থেকে এবারই বউ, মানে তোমার যা। বুঝতে পেরেছো? আমাদের রুবেলের সাথে মানাবে না? হ্যাঁ মানাবে, খুব মানাবে। শোনো, তুমি একটু রুবেলকে ডেকে নিয়ে এসো। ডাকবো না মানে আমি তো রান্নাঘরে তরকারি বসিয়ে এসেছিলাম, মনে হয় তরকারিটা পুড়ে যাবে। তুমি যে ডাকতো আমি রান্নাঘরে যাই। মা এই হচ্ছে তোমাদের এক সমস্যা, এত বড় একটা গিফট নিয়ে এসে দিলাম, এখন বলো সব কাজ আমাকে করতে হবে। বিয়ের সময় বলবা বাবুর চিংড়িটাও করে দে। শোনো, একটু আধটু পুড়লে কিছু হবে না, তোমার পুরা তরকারি খেতেও আমাদের খুব ভালোই লাগবে। তুমি যাও, রুবেলকে একটু ডেকে নিয়ে এসো।
আর কিছু বলো না ওর কথা, হ্যাঁ, জাস্ট দেখে নিও। ঠিক আছে। মা, তুমি তাহলে বাবার সাথে কথা বলো। হ্যাঁ, কথা বলতে হবে এই শোন, অবশ্যই। জি ভাইয়া। একটু শুনবে? বলছিলাম, তোমার ভাই তো তোমার জন্য পাত্রী ঠিক করেছে। ভেতরেই আছে, তোমাকে যেতে বলল। আমি বাইরে যাচ্ছি, ফিরতে রাত হবে। আমাদের জীবনে এমন কিছু কিছু ভুল থাকে যে ভুলগুলোকে আমরা চাইলেও শুধরাতে পারি না। আর একটা সময় আমাদের জীবনটা এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে পরিস্থিতির কথা আমরা না পারি কাউকে বলতে, আর না পারি সহ্য করতে। সকল জনম তোমাকে চাই, কষ্ট বুকে ভার, আমি তোমার ছায়া হব আর একটি বার। কি ব্যাপার, তুমি কখন এসেছো? আমি তো কাল রাতে এসেছি। কই, আপনাকে তো দেখলাম না। না মানে একটু ব্যস্ত ছিলাম। আপনি কি আমাদের সম্পর্কের ব্যাপারে কিছু শুনেছেন? শুনেছি। আপনার কি এই ব্যাপারে কিছু বলার নেই? না, আমাকেও কি কিছু বলার নেই? আমরা এই ব্যাপারে পরে কথা বলবো। আসলে আমার ভালো লাগছে না, আমি তোমার সাথে পরে কথা বলি। একটা কথা বলি, সিগারেটটা কি না খেলে হয় না? দিস ইজ নান অফ ইউর বিজনেস। মা, বাবা বলো। মায়ের ভাইয়া, আমি আর বেশিক্ষণ নেই রে। তবে একটা কথা বলি, সারা রাত বলো ভাইয়া। নাফিজা বলো। নাফিজা খুব ভালো মেয়ে। ওকে ওকে তোর কাছে রেখে যাচ্ছি, তুই ওকে দেখে রাখিস, কষ্ট দিস না, খুব ভালো মেয়ে। ওকে ওকে কষ্ট দিস না, তোর হাতে দিয়ে গেলাম। ভাইয়া, 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 কথা বলছো না কেন? কথা বলো, কথা বলো। ভাইয়া, ভাইয়া। মানুষের জীবন বড় অদ্ভুত। আমি তোমাকে পেলাম ঠিকই, কিন্তু সবকিছু হারিয়ে আজকে এই বাড়ির প্রতিটা দেয়াল
কোনায় কোনায় কেমন যেন শূন্যতা। জানো, আমি বুঝতে পারছি তোমার ভাইয়ার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে। দেখো, আমারও খুব কষ্ট হচ্ছে। তোমার ভাইয়া খুব ভালো মানুষ ছিলেন। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তার জন্য দুহাত ভরে দোয়া করব। আচ্ছা শোনো, আজকে তোমাকে একটা গল্প বলি। একটা মেয়ে ছিল, সে তার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তার বাবার কাছে আসলো। বাবা খুশি হয়ে মেয়েকে একটা পুরোনো দিনের গাড়ি গিফট করল। তারপর বলল, তুমি একটা মেকানিকের কাছে যাও। মেয়েটা গাড়িটিকে নিয়ে মেকানিকের কাছে গেল। তারপর বলল, ভাই দেখেন তো আমার এই গাড়িটার দাম কত? মেকানিক তখন বলল, এই গাড়িটার সর্বোচ্চ 1 লাখ টাকা দাম হতে পারে। মেয়েটা বাসায় আসে, এসে তার বাবাকে বলল, বাবা মেকানিক তো মাত্র 1 লাখ টাকা পড়বে। তারপর তার বাবা বলল, এবার তুমি একটা বিল্ডার্সের কাছে যাও। মেয়েটা তখন খুঁজতে খুঁজতে একজন বিল্ডার্সের কাছে গেল। গিয়ে বলল, আচ্ছা ভাই আমার এই গাড়িটার দাম কত হবে? তখন সে বিল্ডার্স বলল, এটা তো পুরোনো মডেলের গাড়ি, আমি সর্বোচ্চ 40,000 টাকা দিতে পারি। তারপরে মেয়েটি মন খারাপ করে তার বাবার কাছে আসে আর বলে, বাবা এ তো আরো কম দিতে যাচ্ছে, 40,000 টাকার বেশি নাকি 1 টাকাও দিতে পারবে না। তারপর তার বাবা বলে, এবার তুমি কোনো কার লাভারের কাছে যাও। মেয়েটি তার গাড়িটিকে নিয়ে একটা কার লাভারের কাছে গেল। দেখলো ওই লোকের কাছে অনেক অনেক গাড়ির কালেকশন। মেয়েটি তখন বলল, আমার এই গাড়িটির দাম কত হতে পারে? তখন সেই লোকটি বলল, আমি এই গাড়িটির জন্য 25 থেকে 30 লক্ষ টাকা দিতে রাজি আছি। মেয়েটি তো আনন্দে আত্মহারা। তারপর হাসতে হাসতে তার বাবার কাছে চলে আসলো। বললো, বাবা দেখো লোকটা কি বোকা, আমার এই ভাঙাচোরা গাড়িটার মূল্য নাকি 25-30 লক্ষ টাকা। তখন তার বাবা হাসতে হাসতে বলল, উনি সঠিক মূল্যই বলছেন। শোনো মা, জীবনে চলার পথে তুমি এমন মানুষদের সঙ্গে মিশবে যাদের কাছে তোমার সঠিক মূল্যায়ন আছে। ঠিক এই গাড়িটার মতো তোমার ভাইও ওই গাড়িটার মতোই মূল্যবান। ওনাকে যে বুঝতে পেরেছে সেই তার সঠিক মূল্যায়ন করতে পেরেছে। জানো নাফিসা, ভাইয়া না তোমার আর আমার সম্পর্কের কথা জানতো। কি? আমি তোমার আর আমার ভালোবাসার যত স্মৃতি ছিল না, এই ঘরটার মধ্যে এই জায়গাটায় আমি সবকিছু আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলেছি। এই যে প্রেম দেখছো না, তোমার আমার ছবি, এই ছবিটা ছেঁড়া কেন জানো? এই ছবিটা আমি সেদিন রাগ করে অভিমান করে তোমার করে কষ্ট পেয়ে দিয়েছি। আমার ভাইয়া সেই ছবিটাকে যত্ন করে কুড়িয়ে কত ভালোবাসা দিয়ে এই প্রেমের মধ্যে রেখে গেছে। বিশ্বাস করো, আমি যদি আমার এই পৃথিবীতে কোনদিন পুনর্জন্মে আসি, আমি আল্লাহর কাছে বলবো আমার ভাই যেন আমার বাবা হয়ে আসে।